নেপালের মহিলারা নিজের বিছানায় শোয়ার সময় কেন দেশি ঘি নিয়ে শোয়? আসলে তারা রাতে দেশি ঘি নিয়ে কি করে? এই কথা আপনারা জানতে পারলে আপনাদের হুঁশ উড়ে যাবে। আমি নেপালে চাকরি করতাম, আর সেখানে আমি একজন নেপালি মেয়েকে বিয়ে করে নিই। কিন্তু আমি এটা দেখে ভীষণ হয়রান হয়ে যেতাম যে ঘরে এলেই আমি ঘুমিয়ে পড়তাম, আর একেবারে সকালে আমার ঘুম ভাঙতো। যখন সকালে উঠতাম তখন আমার রাতের কোনো কিছু ঘটনা মনে থাকতো না, কারণ বউ প্রতি রাতে আমার শুয়ে পড়ার পরে আমার ঘরের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সেই জন্য আমাকে কেউ একজন নেপালে চাকরি করার কথা বললে আমি নেপালে চাকরি করতে চলে যাই। নেপালে গিয়ে আমার অসুবিধাটা আরও বেড়ে যায়। এখানে এসেছি সবেমাত্র 6 মাস হয়েছিল। আমি আমার জীবনে কখনো কোনো খুশি আনার চেষ্টাই করিনি, আর না আমি কখনো কোনো মেয়ের দিকে দেখতাম, আর তার আগে কখনো চাকরি করার চেষ্টাও করিনি। কিন্তু নেপালে এসে কিছু দিন থাকার পর আমার জীবন সুন্দর হতে শুরু করে। একজন নেপালি মেয়ে আমাকে পছন্দ করতে শুরু করে। সে বয়সে আমার থেকে অনেক ছোট ছিল, যুবতী ছিল এবং সুন্দরী ছিল। সে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে চায়। আমি যেখানে চাকরি করতাম সেও আমার সাথে একই জায়গায় চাকরি করত। আমি নেপালের একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন ডিপার্টমেন্টেই কাজ করতাম। সেও আমার সাথে সেখানেই কাজ করত। সে যখন বলে যে সে আমাকে পছন্দ করে আর আমাকে বিয়ে করতে চায়, এই কথা শুনে তো আমার খুশির কোনো ঠিকানা থাকে না। আমি মনে তখন বিশাল আনন্দ হয়। আমি ভাবতেও পারিনি যে বিজনেসের জন্য ছোট একটা গ্রাম থেকে আসা সাধারণ একটা কাজ করা ছেলে কখনো একটা নেপালি মেয়ের বড় হতে পারে। এটা তো আপনাদের কাছের অদ্ভুত লাগছে শুনতে যে আমি ৩৫ বছরের ছেলে আর সে ২০ বছরের যুবতী মেয়ে। তাকে বিয়ে করার কথা ভাবতেই আমার খুশি হচ্ছিল। তার বয়স মাত্র ২০ বছর ছিল, আর এমন একটা মেয়েকে নিয়ে বিয়ে করার আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল যে আমার মতো ৩৫ বছর বয়সী একটা ছেলে বিয়ে করার জন্য ২০ বছর বয়সী একটা মেয়েকে পাচ্ছে। আমাদের দুজনার বয়সের মধ্যে প্রায় ১৫ বছরের পার্থক্য ছিল। সে আমার মধ্যে কি এমন গুণ দেখলো যে সে আমাকে বিয়ে করার কথা ভাবলো। আমার জীবনে এটা তখন সবচেয়ে খুশির ব্যাপার ছিল, কারণ গ্রামে আমার সাথে কারোর বিয়ে হচ্ছিল না। কারণ লোকেরা ভাবতো আশিস নেপালে গিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে, আশিসের কাছে না সময় আছে না এত পয়সা আছে যার জন্য আমরা নিজেদের মেয়ের সাথে তার বিয়ে দিতে পারি, আর তার অনেক বয়সও হয়েছে। এত কিছুর মধ্যে এত কম বয়সী মেয়ে পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিল। তাছাড়া এত সুন্দরী যে আমি তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। এই কথা আমি আমার বাবা মাকে জানালে তারা অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারপর আমার মায়ের চোখ থেকে জল পড়তে থাকে। আমি ফোনে মাকে জিজ্ঞাসা করি যে মা, কি হয়েছে? তখন মা বলে, আশিস, তোমার কি মনে হয় যে সেই নেপালি মেয়ে তোমাকে আমাদের কাছে আসতে দেবে? এরকমটা হবে না। এরপর থেকে তো তুমি নেপালেরই হয়ে গেলে। খুশি তো অনেক হচ্ছে যে তুমি এত কম বয়সী একটা মেয়ে পেয়েছো, আর অবশ্যই সে গ্রামে মেয়েদের থেকে অনেক বেশি সুন্দরী। তোমার খেয়ালও রাখবে, কারণ তুমি তার থেকে বয়সে অনেক বড়, আর সে তোমাকে নিজের ইচ্ছার সম্মতিতে পছন্দ করেছে। কিন্তু চিন্তার ব্যাপার, হয়তো তুমি আমাদের ভুলেই যাবে। সারা জীবন আমরা তোমাকে লালন পালন করে বড় করেছি, আমরা তোমার থেকে অনেক বেশি আশাবাদী, কিন্তু অবশেষে তুমি সেই নেপালি মেয়ের হয়ে যাবে। বয়স্ক মা বাবার কপালে শেষ জীবনে একাকিত্ব ছাড়া আর কিছুই থাকে না। এই কথাগুলো বলে আমার মনের বোঝা হালকা হলো। আশিস বেটা, এখন আমি ফোন রেখে দিচ্ছি। মায়ের কান্নার আওয়াজ আমার কানে ভাসতে থাকে। এই কথাটা তো মা ঠিক বলেছে, যখন আমি ববিতাকে বিয়ে করব তখন তো বাকিদের আমাকে ভুলতেই হবে। আমি অনেক বেশি চিন্তিত হয়ে গেলাম। আমি এটাই ভাবছিলাম মানুষের উপার্জনের রাস্তা থেকে কোন কোন অসুবিধার মধ্যে ফেলে দেয় যে তার নিজেদের লোকেদেরও ছেড়ে থাকতে হয়। আমি সেই সব মেয়েদের কষ্ট অনুভব করতে পারছিলাম যারা নিজেদের মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়, তারপর বাপের বাড়িতে যাওয়ার জন্য তাকে অনুমতি নিতে হয়। আমি যখন আমার হবু নেপালি বউয়ের কাছে এইসব কথাগুলো বলি, তখন সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে
তুমি এমন কেন ভাবছো? আমি কি জানি না যে তুমি একটা সম্মানিত পরিবারের সদস্য? আর আমিও তার ব্যতিক্রম নই। তোমার পরিবারের লোকেদের যা মনে হয় আমার পরিবারের লোকেরাও সেই একই কথা চিন্তা করে। তোমার কাছে আমার একটাই আশা যে তুমি আমার অপরিসীম ভালোবাসবে, আমাকে এত ভালোবাসবে যে সারা জীবন আমি খুশি থাকতে পারি। এটা বাস্তব যে সমস্ত ছেলেরা তাদের বাবা মাকে সম্মান করে তারাই আসল পুরুষ, আর তারাই নিজেদের বউকে অনেক ভালোবাসে, সম্মান করে, যা একটা বউ চায়। আমার বউয়ের এত নরম মন দেখে আমি খুশি হয়ে যাই। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে আমার বাবা মায়ের কাছে যাওয়ার অনুমতি দেবে? তোমার মনে আছে তো, তুমি বলেছিলে বিয়ের পর তুমি সেখানে গিয়ে থাকবে। তখন আমার বউ বলে, আরে বোকা বর, আমি তোমাকে এটা বলতে চাইছি যে তুমি বাবা মাকে নেপালে ডেকে নাও। তাছাড়া তারা সেই বাড়িতে থেকে কি করবে? তুমি তো তাদের একমাত্র সন্তান, তারা তো সেখানে একাই থাকে। তুমি চাইলে তাদের এখানে ডেকে নিতে পারো। তুমি তো বলো যে তোমার আত্মীয়রা ভালো নয়, তারা তোমার পরিবারের সাথে ভালো ব্যবহার করে না। তাহলে সেখানে থাকার মানে কি? তুমি তাদের এখানে ডেকে নাও, আর তাদের উপস্থিতিতেই আমরা তাহলে বিয়ে করে নেব। ববিতার বলা এই সমস্ত কথা আমার খুব ভালো লাগছিল। আমি আমার বাবা মাকে এই খুশির খবর শুনিয়ে দিই। বাবা মায়ের আসার সমস্ত খরচা ববিতাই করেছিল। তাছাড়া তার কাছে পয়সার কোনো অভাব ছিল না, কারণ সে আমার অনেক আগে থেকেই ফ্যাক্টরিতে কাজ করত। সে যখন 14 বছর বয়সী ছিল তখন থেকে সে কাজ করত। আর আমি ফ্যাক্টরিতে কাজ শুরু করেছি সবেমাত্র 6 মাস হয়েছে। সেই জন্য আমার বেতন তার থেকে কম ছিল। হয়তো ববিতা জীবনে এমন একটা ছেলে চেয়েছিল যার সাথে থাকতে তার ভালো লাগে। আমাকে দেখে বয়স্ক নয়, বরং কম বয়সী ছেলে মনে হতো। শুধু গ্রামের লোকেরাই এমন ভাবতো যে তাদের মেয়ের সাথে আমার বিয়ে দেবে না। যাই হোক, আমার কাছে এখন এমন একজন মেয়ে ছিল যে আমাকে পছন্দ করত। আমি আমার বাবা মাকে 1 সপ্তাহের মধ্যে নেপালে ডেকে নিয়েছিলাম। এই সব দেখে তো আমার আত্মীয়রাও हैरान হয়েছিল যে আশিসের ভাগ্য চমকে গেছে। সে একজন নেপালি মেয়েকে বিয়ে করবে বলে নিজের বাবা মাকেও নেপালে নিয়ে গেল। আমার বাবা মা যখন নেপালে আসে তখন তাদের উপস্থিতিতে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন আমি অনেক খুশি ছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এই সব কিছু বাস্তবে হচ্ছে নাকি স্বপ্ন। আমার বউ আমাকে বলে যে সে শুধু আমার থেকে ভালোবাসা ও আত্মসম্মান চায়। আজ রাত 2টো বাজে আর সে আমার ঘরে আমার সামনে বসে আছে। সে অনেক বেশি সুন্দরী লাগছিল দেখতে। তাকে কোনো একটা সুন্দর পুতুলের মতো দেখতে লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো নিষ্পাপ পরী আমার সামনে বসে আছে। আমাকেও দেখতেও অনেক স্মার্ট লাগছিল। আমি অনেক দামি জামাকাপড় পরেছিলাম, কিন্তু আমি তো অশিক্ষিত ছিলাম। আমি অশিক্ষিত হওয়ার জন্য বউয়ের জন্য যে উপহারটা কীরকমভাবে সাজিয়ে আসতে হয় সেটা বুঝতে পারিনি। কোনো রকমে একটা থালায় করে নিয়ে এসেছিলাম, সেটা ঠিক করে প্যাকও করিনি। কিন্তু আমার কাছে একটা আলাদা করে ব্যাগ ছিল, যেটা আমি আজ সকালেই নিয়ে এসেছিলাম। আর এটাও ভুলে গেছিলাম যে আমার বউ চকলেট পছন্দ করে। সে তো চকলেট আর টেডি বিয়ার অনেক বেশি ভালোবাসে। আমার কাছে পয়সা থাকার পরেও আমি এইগুলো তার জন্য আনতে ভুলে গেছি। আমি তার জন্য একটা ছোট আর্টিফিশিয়াল সেট নিয়ে এসেছিলাম। আমি পয়সা এই ভেবে নিজের কাছে রেখেছিলাম যে সে যেটা চাইবে কিনে নেবে। এটা ভুলে গেছিলাম যে তার কাছে তো আগে থেকেই অনেক পয়সা আছে। আমার বউয়ের হাতে আগে থেকেই একটা বাক্স ছিল, হয়তো সেও আমাকে কোনো উপহার দিতে চাইতো। যখন আমি তার হাতে সেই বাক্সটা দেখি তখন তাকে পয়সা দেওয়ার সিদ্ধান্ত বদলে নিই। ঠিক করি যে তাকে পয়সা দেব না, কিন্তু সে আমার হাতের ব্যাগ দেখে ফেলেছিল, যার মধ্যে একটাতে জুয়েলারি সেট ছিল আর একটাতে পয়সা। সে আমাকে জিজ্ঞাসা করে, আশিসের মধ্যে কি আছে? আমি তখন তাকে বলি, এটা তোমাকে দেওয়ার জন্যই এনেছি। আমি জুয়েলারি সেট তাকে দিই, তার খুব পছন্দ হয়। কিন্তু দ্বিতীয় ব্যাগটা আমি বলি তুমি কোথাও রেখে দাও, আমি সকালে উঠে তোমার কাছ থেকে নিয়ে নেব, এটা আবার রোজগারের হাত খরচ। তখন ববিতা বলে, আমার তো মনে হয়েছিল তুমি আমার জন্য কোনো বিশেষ উপহার এনেছো। সেই জুয়েলারি সেট তো খুব সাধারণ ছিল। সেই জুয়েলারি সেটটা তার পছন্দ তো হয়েছিল, কিন্তু খুশি হয়নি অতটা। আমি বলি, আমাকে ক্ষমা করো ববিতা, আমার প্যারেন্টের জন্য আমি ভুলে গেছিলাম যে তোমাকে কোনো বিশেষ উপহার দিতে হবে। কিন্তু আমি তোমার কাল ভালো করে কোনো উপহার তোমাকে এনে দিব, যেটা তোমার অনেক পছন্দ হবে। আমার কথা শুনে সে মেনে নিল আর তার
রাগও দূর হয়ে যায়। সে সব কিছু ভুলে আমার উপহারের ব্যাপারে ভাবতে থাকে। আমি বিছানার নিচে হাত দিয়ে বলি যে এইসব পয়সা আমি বিছানার নিচে রেখে দিচ্ছি। তখনই তার মুখের রং উড়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে চায় না আমি বিছানার নিচে হাত দিই। সে হয়তো আমাকে নিজের কাছে আসতে দেবে না। এই বিয়ের অন্য কোনো কারণ আছে, তা না হলে আমার হাত তার দিকে বাড়ানোর জন্য সে আমার দিকে এমন অদ্ভুতভাবে দেখলো। আমার মনে অনেক রকম প্রশ্ন আসলো। ববিতা বলে, এটা তুমি কি করছো? বিছানার নিচে কি রাখছো? সে হেসে আমাকে বলে। আমি বললাম, কি রাখবো? আমাকে সে বলল, দাও আমি আলমারিতে রেখে দিই। আর সে আলমারি খুলে সেখানে রেখে দিল। আমি কখন ঘুমিয়ে পড়ি আমি জানতেই পারিনি। সত্যি কথা বলতে আমার মনে নেই আমি কখন ঘুমিয়েছি। যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন আমার বউ আমার সামনে বসেছিল আর সে হেসে আমাকে দেখছিল। আর সে বলছিল, তাড়াতাড়ি ওঠো, আসিস, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের ফ্যাক্টরিতে যেতে হবে, সেখানে সবাই আমাদের অপেক্ষা করছে। আর তোমার বাবা মাও হয়তো ভাববে আমি তাদের ছেলেকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছি, তাই তাড়াতাড়ি ওঠো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই বলে সে বিছানার চারদিকে চাদর দিয়ে ভালো করে ঢেকে দিল। আমি উঠে বাথরুমে চলে গেলাম। আমার বউ ববিতার ব্যবহার আমার অনেক অদ্ভুত লাগছিল। এমন মনে হচ্ছিল যেন সে আমার কাছ থেকে কোনো কিছু গোপন করার চেষ্টা করছে। আমি যখন বাথরুম থেকে ফিরি তখন সে বিছানায় বসেছিল। যখন আমার নজর তার দিকে পড়ে তখন সে চমকে গিয়ে বিছানার লম্বা হয়ে শুয়ে পড়ে। এমন মনে হচ্ছিল যে সে ধরা পড়ে যাওয়ার ভয়ে আমার কাছ থেকে কিছু গোপন করছিল। আমি ববিতাকে বলি, বিছানার নিচে কি আছে? তখন সে বলে, বিছানার নিচে কিছু নেই। আমি তোমার থেকে কোনো কিছু গোপন করব? আমি কেন বিছানার নিচে কোনো ভুল জিনিস রাখবো? তাছাড়া আমার কাছে কি কোনো খাজনা আছে যা আমি বিছানার নিচে লুকিয়ে রাখবো? আমি যখন পেছনে ঘুরি তখন সে হঠাৎ উঠে রেডি হতে থাকে আর সেখানে দাঁড়িয়ে আচমকাই বিছানার নিচ থেকে কিছু একটা বার করে তাড়াতাড়ি সেটাকে আলমারির মধ্যে লুকিয়ে রাখে আর আলমারিতে তালা দিয়ে দেয়। আমার এবার সন্দেহ হতে শুরু করে যে ববিতা যদি সত্যি আমার কাছে কোনো কিছু গোপন না করে তবে সে কি আলমারির মধ্যে লুকিয়ে রাখলো আর আলমারিতে তালা কেন দিয়ে দিল? এই কথাই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমরা দুজন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাই আর ফ্যাক্টরি গিয়ে নিজেদের কাজ করতে থাকি। কিভাবে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। সারাদিন আমরা ফ্যাক্টরিতে কাজ করছিলাম। রাত 8টা বাজলে আমরা মা বাবার কাছে ফিরে এসেছিলাম। তারাও আমাদের দেখেও অনেক খুশি হয়। আমার বউ চেনা পরিচিত একজনের কাছ থেকে ঘর ভাড়া নিয়েছিল যেখানে আমার বাবা মা ছিল, কারণ তারা আমাদের সাথে ওই বাড়িতে থাকতে পারতো না। আমি যে বাড়িতে থাকতাম সেটা আমার বউয়ের বাড়ি। সেটা অনেক ছোট ছিল, যেখানে একটা ঘর আর একটা ছোট একটা বারান্দা ছিল। পরের দিন যখন আমি কোনো কাজে বাড়ির বাইরে যাই তখন আমি আমার বিজনেসের এক বন্ধুকে দেখতে পাই যে নেপালে কাজ করতে এসেছিল। আমি তখন তাকে দেখি, তখন তার ব্যাপারে জিজ্ঞাসা করি যে কেমন আছো। সেও তখন আমার সাথে কথা বলতে শুরু করে। আমার বিয়ের কথা সে জানতো। আমরা একটা চায়ের দোকানে বসে কথা বলছিলাম আর সে আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল। সে আমার বিয়ের রাতের কথা শুনে হাসছিল। আমি তাকে কড়াভাবে বারণ করি যে এই ব্যাপারে আমি কোনো রকম ইয়ার্কি শুনতে চাই না। আর আমার বউ দুটো শরীরের একই আত্মা, তাই আমরা একে অপরকে সম্মান করি। তখন সে বলে, তুমি তো আগের থেকে অনেক বদলে গেলে, এই নেপালি মেয়েদের থেকে সাবধানে থেকো। আমি তার এমন কথা শুনে চমকে যাই। মানে কি বলতে চাইছো? তুমি কোনো জিনিসের থেকে সাবধানে থাকবো? সে বলল, এমনি বলছি, কোনো জিনিসের থেকে সাবধানে থেকো। এই কথা শুনে আমি বিছানার সেই কথা আমার বন্ধুকে বলে দিই, কারণ এই কথা লুকিয়ে রাখার মতো কোনো লজ্জার কিছু ছিল না যে আমি তাকে বলতে পারবো না। আমার কথা শুনে হঠাৎই আমার বর লাফিয়ে উঠে বলে, তুমি ঠিক বলেছ, তোমার বউ নিশ্চয়ই বিছানার নিচে কিছু রাখে আর বিছানা সরাতেও তোমাকে বারণ করে। আমি বন্ধুকে বলি, হ্যাঁ তুমি ঠিক বলছো, এই রকমই হয়, হয়তো এটা আমার মনের ভুল, কিন্তু আমার মনে হয় এমন তাই হয়, কিন্তু সত্যিটা আমি জানি না। তখন আমার বন্ধু বলল, তোমার বউকে সন্দেহ করার আগে 2-3 দিন আগে এর সত্যতা খুঁজে বের করো, যে রাতে সে সত্যি এমন কিছু করে না, তোমার মনের ভুল। আমি তাকে বললাম, ঠিক আছে, কোনো একদিন আমি বিছানা তুলে দেখব যে আসলে বিছানার নিচে সে কি রাখে। আর সে রাতেও শোয়ার আগে অদ্ভুত ব্যবহার করে। আমার বন্ধুকে এই কথা বলতে সে বলল, ঠিক আছে, 2-3 দিন তুমি আগে দেখো, তারপর কোনো সিদ্ধান্ত নিও। রাতে আমার সব থেকে বেশি ইন্টারেস্ট ববিতার ব্যবহারের উপর থাকতো, যে সে বিছানার নিচে কি রাখে।
আবার তাই হলো, রাত হতেই ববিতার ব্যবহার অদ্ভুত হয়ে গেল। বাকি সব কথা তো সে আমার শুনতো, সে কোনো আপত্তি জানাতো না, কিন্তু বিছানার রহস্য সে কিছুতেই বলতো না। এমনভাবে বিছানার চারধারে চাদর দিয়ে গুজে রাখতো যেন কোনো খাজানা লুকিয়ে রেখেছে। আর সে নিজের শোয়ার দিকের বিছানায় এমন করতো। সে বলে, আশিস ওই দিকে সরে শুয়ে পড়ো, এটা কি করছো, এ সমস্ত বলে আমার জায়গা থেকে সরিয়ে দিত। আর বলতো, আমি দেখছি যে তুমি আমার জায়গায় শোয়ার চেষ্টা করছো, কোনো অজুহাত দেখতে চাও, বিছানার নিচে কি আছে তাই তো? দয়া করে এমন করো না, আমি তোমার বউ, আর তোমার থেকে বেশি আমাকে এই বাড়িঘর পরিষ্কার করার দায়িত্ব নিতে হয়। আমার দিকের বিছানা একদম ঠিক আছে। সে তারপর আমার দিকে এসে আমার বালিশে এসে শুয়ে পড়ল আর আমার হাতে তার মাথা রেখে দেয়। আমি বাধ্য ছিলাম, কারণ কোনো মানুষ প্রথমে এতটা অভ্যস্ত থাকে না কোনো জিনিসে। সে একে অপরকে সব কথা বলবে। আমি চুপ হয়ে গেলাম, আর সে আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর আমিও ঘুমিয়ে পড়ি। যখন উঠি আমার কিছু মনে ছিল না যে কি হয়েছিল, আর আমার বউ কখন সেই জিনিস বিছানার তলা থেকে বের করেছিল আর আলমারিতে রেখে তালা দিয়ে দিয়েছিল। এখন তো আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে নিশ্চয়ই বিছানার নিচে কিছু রাখত। পরের দিন আমি আর বন্ধুকে ফ্যাক্টরির সামনে ডেকে নিই এবং আমার বন্ধু করণকে এই সমস্ত কথা বলে দিই। তখন সে বলে, নিশ্চয়ই তোমার বউয়ের কিছু না কিছু লক্ষ্য আছে এই সমস্ত কিছু করার পেছনে। এখন তোমাকে তার সত্যটা জানতেই হবে, যে সে বিছানার নিচে কি রাখে এবং কেনই বা রাখে, আর তার কারণও তোমাকেই খুঁজে বার করতে হবে। দেখো, সন্দেহ তো আমার প্রথমেই হয়েছিল, কারণ যার কাছে ভগবানের দেয়া সব কিছু আছে সে কেন তোমাকে বিয়ে করবে? আর সে এত কম বয়সের একটা মেয়ে, সে চাইলেই কম বয়সের কোনো একটা ছেলেকে বিয়ে করতেই পারত। একটু ভাবো, তোমার মধ্যে কি এমন বিশেষ আছে যে সে তোমাকে বিয়ে করলো? সে নিশ্চয়ই অন্য কিছু করতে চায়। করণের কথা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি বলতে চাইছো? সে কি করতে চায় আমার সাথে? আমার কথা শুনে করণ ভাবতে ভাবতে বলল, দেখো আশিস, আমি তোমাকে অহেতুক কোনো সন্দেহর মধ্যে ফেলতে চাই না, কিন্তু একটা কথা তো সত্যি যা আমি দেখতে পাচ্ছি। তুমিও হয়তো খেয়াল করেছো যে সে রাতে শোয়ার সময় বিছানার নিচে কিছু রাখে আর সকালে বের করে নেয়। এখন এটা তো সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে জিনিসটা তুমি কিভাবে খুঁজে বের করবে। কারণ যদি অন্যরকম কিছু হয় তাহলে তোমার দায়ভার কে নেবে? এখন তো তুমি নিজের বাবা মাকেও এখানে ডেকে নিয়েছো। এটা ভাবো, এই মেয়েটাই 1 মাস আগে তোমার পরিচিত ছিল না? আর আজ তুমি আর সে একই ঘরে থাকো, খাবার খাচ্ছ, ঘুমাচ্ছ। তুমি কি করে জানবে সেই মেয়েটা আসলে কে? আর সাথেই বা কি করতে চায়? তুমি জ্ঞানে এসো, এতটা বিশ্বাস কাউকে করা উচিত নয়। আর তোমার মাথার উপর তোমাকে বাবা মায়ের দায়িত্ব আছে, তুমি একা নও। করণ আমাকে দোটানার মধ্যে ফেলে দেয়। আজ আমি একজন বর হওয়ার দরুন এই সম্পর্কের ব্যবহার করব, আর ঘরে গিয়ে জোর করে বিছানা তুলে দেখব যে তার নিচে কি আছে। এটা তো হতে পারে না যে সে রোজ একই কথার জন্য আমাকে বারণ করবে আর সব সময় আমি তার কথা শুনব। বউয়ের মধ্যে তো কোনো কথা গোপন থাকে না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাড়ি ফিরেই বিছানা তুলে দেখব। যখন আমি পেছনে ফিরে দেখি তখন তো প্রাণটাই বেরিয়ে আসতো। আমি দেখি আমার বউ আমার পেছনে দাঁড়িয়ে সব কথা শুনছিল। আমি তাকে সেখানে দেখে লজ্জিত অনুভব করলাম যে আমি কত বড় ভুল করলাম। সে না জানি আমার ব্যাপারে কি ভাববে। আমি মনে মনে আফসোস করছিলাম, আমার বউ আমার সমস্ত প্ল্যান জানতে পেরে গেছিল। এখন আমি বউকে এটাও জিজ্ঞাসা করতে পারছিলাম না যে তুমি বিছানার নিচে কি রাখো। যদি এটা জিজ্ঞাসা করতাম তবে সে আমাকে খারাপ ভাবত। তার মুখের অবস্থা দেখে এটাই মনে হচ্ছিল যে সে আমার উপর ভীষণ রেগে আছে, আর সে আফসোস করছে যে আমি কত খারাপ মানুষ যে নিজের বন্ধুর সামনে তার বউয়ের বদনাম করছিলাম। আমার বন্ধু বুঝতে পেরেছিল যে আমি আমার বউয়ের সামনে লজ্জিত অনুভব করছি। আমার বন্ধু বলল, তুমি পাগল,
যদি সে জানতেও পারে যে তুমি আমার সাথে এই ব্যাপারে কথা বলেছিলে, তো তার ওপর তোমার ভরসা করা উচিত, চিন্তা নয়। তুমি এক কাজ করো, বাড়ি যেতেই বিছানা খাট থেকে সরিয়ে দিও, আর বলবে আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে বিছানার নিচে কি আছে। যদি তুমি এই সামান্য ব্যাপারে ভয় পাও, তবে এটা তোমার জন্য আরও মুশকিলের হয়ে যাবে, কারণ মেয়েদের সামনে তুমি যত ভয় পাবে তারা তোমাকে তত ভয় দেখাতে থাকবে। বন্ধুর কথা ঠিক ছিল, সত্যি আমি এই চিন্তায় ছিলাম যে সে নেপালি মেয়ে আর আমার মতো মানুষকে বিয়ে করেছিল, আর আমার মা বাবাকেও ডেকে নিল। সে নেপালের ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু বন্ধুর তো আমাকে পছন্দ করেছিল। এমন তো নয় যে আমি তাকে বাধ্য করেছিলাম, আর না আমি তাকে বিয়ের জন্য জোর করছিলাম। আমি জোর জবরদস্তি করেই বা কী করব, কারণ আমি এতটাও ক্ষমতা নেই। আর সে যদি আমার নিজের বর হিসাবে মেনে নিয়ে থাকে, তবে তার আমার কাছ থেকে কোনো কথা গোপন করা উচিত নয়। আমার বন্ধু যখন এই সব কথা আমাকে বোঝায়, তখন আমি একটু শান্তি পাই। আমি ভাবি যে এখন আমি তার সাথে সোজাসুজি কথা বলবো। আমার বন্ধু সেখান থেকে চলে যায়, আর আমি ফ্যাক্টরির ভেতরে চলে আসি। সন্ধেবেলা যখন আমরা ঘরে ফিরি, তখন আমার মুড একটু বদলেছিল। আমার বউ আমাকে দেখে কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? আমি ঘাবড়ে যাই আর বলি, আমি চিন্তিত নই, কিন্তু হয়রান হয়ে আছি, আর এটাই জিজ্ঞাসা করতে চাই যে তুমি বিছানার নিচে কি রাখো। তখন সে বলে, আমি সব শুনে নিয়েছি, তুমি আর তোমার বন্ধু যা যা বলেছিলে। নিজের বউয়ের এমন কথা শুনে লজ্জিত হওয়ার বদলে বিয়ের কথায় অটুট থাকি। আমি বললাম, তুমি ঠিক শুনেছ, এটা খারাপের কি আছে? তুমি আমাকে নিজে থেকেই বলে দাও তুমি বিছানার নিচে কি রাখো। এই ঘরে যা কিছু আছে আমার কি তার ওপর কোনো অধিকার নেই? আমার বউ হেসে বলে, তোমাকে কে বারণ করেছে বিছানার নিচে দেখতে? আমি তো অকারণেই তোমার থেকে গোপন করছিলাম, কারণ আমার এই সব কথা বলতে ভালো লাগে না। এসো, তুমি নিজেই দেখে যাও বিছানার নিচে কি আছে। আমার বউ খাট থেকে বিছানা সরিয়ে মাটিতে রেখে দেয়। খাট একদম খালি ছিল, সত্যি তার নিচে কিছুই ছিল না। আমি বললাম, তুমি নিশ্চয়ই রাতে বিছানার নিচে কিছু রাখো, মিথ্যে বলো না। সে বলে, দেখো আশিস, মিথ্যে কথা বলার অভ্যাস আমার নেই। আমি যদি বিছানার নিচে সত্যি কিছু রাখতাম, সেটা কেন তোমার থেকে গোপন করতাম? ঠিক আছে, তোমার যদি আমাকে বিশ্বাস না হয়, তাহলে পরের বার যখন রাখবো তখন তুমি নিজেই দেখে নিও, আর আমাকে জিজ্ঞাসা করে নিও যে আমি কি রাখি এবং কেন রাখি। আমি বললাম, চলো ঠিক আছে, এটা তো আশা করা যায়। এখন থেকে তুমি আমার কাছ থেকে আর কোনো জিনিস গোপন করবে না। সেই দিনের পর থেকে কিছু দিনের মধ্যে আমাদের বিয়ের 1 মাস পেরিয়ে গেছিল, কিন্তু ঘরে এলেই আমার ঘুম পেয়ে যেত। এত জোরে ঘুম পেত যে একেবারে সকালে আমার ঘুম ভাঙতো, আর ঘুম ভাঙার পর আমি ভাবতাম রাতে আমি কি করেছি আর কি না। আমার তো এটাও মনে থাকতো না যে কিভাবে আমি ঘুমালাম। আমি এটাও মনে করতে পারতাম না যে আমি বাড়ি এসে কখন খাবার খেয়েছি আর কি খেয়েছি। এখন তো আমার চিন্তা হতে শুরু করে। আমি কোনোভাবেই নিজের সাথে হওয়া এমন ব্যবহার সহ্য করতে পারছিলাম না। আমি জানতে চাইতাম ঘরে আসার সাথে সাথেই কীভাবে আমার এত ঘুম পেত। আমি ভাবলাম হয়তো আমার বউ চায় কিছু মিশিয়ে দিচ্ছে, অথবা আমার সাথে এমন কিছু করে যাতে আমার ঘুম এসে যায়, আর আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। আমি অনেক চেষ্টা করি জানার যে আমার সাথে কি হয়, কিন্তু আমার সমস্ত চেষ্টা বিফলে চলে যায়। আমি সব সময় সাবধানে থাকতাম আর বউয়ের হাতের কিছু খেতাম না। একদিন এমনও হয়েছে যে আমি বাজার থেকে খাবার নিয়ে এসেছি, আর আমরা দুজন সেই খাবারই খেয়েছিলাম। সেই দিনও যখন আমার ঘরের ভেতর ঢোকার সাথে সাথেই ঘুম চলে আসে। কিন্তু ভালো ব্যাপার এটা হয় যে পরের দিন 6টা বাজার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়। সকালে উঠে আমি অনেক ভালো অনুভব করছিলাম, কিন্তু রাতের ব্যাপারে আমি কোনো কিছু ঠিক করে ভাবতে পারতাম না। আমি বেশিরভাগ সময় নিজের কাজে মন দিতাম, আর আমার বউ এটাই করত। সে আমার সাথে ফ্যাক্টরি যেত আর নিজের কাজে ব্যস্ত হয়ে যেত, আর রাতে এসেই সে আমাদের দুজনের জন্য খাবার বানাতো। আমি কখনো কখনো তার সাথে কাজ করতাম। আমি বাধ্য হয়ে আমার বউকে খুব ভালোবেসে জিজ্ঞাসা করলাম, জান, এবার তো বলো তুমি কি এমন জাদু করো যে ঘরে যেতেই আমার ঘুম পেয়ে যায়? আর বিছানার কথা তো আমি ভুলেই গেছিলাম, তুমি বিছানার নিচে কি রাখতে? তখন সে হেসে বলে, দেখো,
তোমার যদি মনে হয় আমি তোমার ওপর কোনো জাদুটোনা করেছি তো এটা একদম ভুল কথা। জাদুর থেকে তো আমি দূরে দূরে থাকি। তাছাড়া যারা জাদুটোনার উপর বিশ্বাস করে তাদের আমি ঘৃণা করি। হ্যাঁ, তবে একটা জাদু আমি তোমার উপর নিশ্চয়ই করেছি। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করি কি, কারণ কিছুদিন ধরে আমার এমন মনে হচ্ছিল যে আমি কারোর জাদুর বসে আছি। দেখো, তোমাদের স্বভাব দেরি করে বাড়ি ফেরার, কিন্তু আমাদের শহরে এমন হয় না। এখানে সব পুরুষ তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে আর নিজেদের পরিবারের সাথে ঘুমিয়ে পড়ে। এখানে পুরুষরা রাতে বন্ধুদের সাথে পর্যন্ত আড্ডা দেয় না, রাতে বাড়ি থেকেই খুব একটা বেরোয় না, আর মেয়েরাও বাড়ি থেকে বেরোয় না। বাচ্চাদেরও এইভাবেই মানুষ করা হয়। রাতে 8টা বাজলে লোকে ঘুমিয়ে পড়ে আর সকাল 6টা বাজলে উঠে পড়ে। আসলে আমি শুনেছি অন্য শহরের ছেলেরা রাতের 1টা 2টো বাজলে বাড়িতে ফিরে, কিন্তু এখানে এমন কিছু হয় না। এখানে নিয়ম একটু আলাদা। তুমি তো সেই তোমার শহরের মতোই চলছিল। ফ্যাক্টরি থেকে ফেরার পর খাবার খাওয়ার পর এখন থেকে চলে যেতে, আর আমি ঘরে একলা থাকতাম আর তোমার ফেরার অপেক্ষা করতাম। তোমার এই অভ্যাস আমার পছন্দ ছিল না। আমার কথা খারাপ ভেবে নিও না, কিন্তু তোমার এই নিয়মটা একদম ঠিক না। তোমার রাতে ঘরে থাকা উচিত আর নিজের বউয়ের খেয়াল রাখা উচিত। তাছাড়া তুমি আমার সাথে আমার কাজে সাহায্য করো, কিন্তু তোমার বাইরে যাওয়ার চিন্তা হতে থাকতো। আমি ভাবলাম যদি আমি তোমার সাথে অশান্তি করি তবে তুমি আমার উপর রেগে যাবে। তুমি ভাববে যে বিয়ে করে আমি তোমাকে জোর করে বদলানোর চেষ্টা করছি। সত্যি কথা বলো তো, তোমার কি ভালো লাগে না বাড়ি থেকে বউয়ের খেয়াল রাখতে? এরকম তো হতে পারে তোমার অনুপস্থিতিতে কোনো অচেনা মানুষ তোমার বাড়িতে এসে তোমার বউকে আঘাত করলো, তখন তুমি কি করবে? আমি শুধু এটাই চেষ্টা করতাম যাতে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো আর বাড়ি এসে তাড়াতাড়ি শুয়ে পড়ো। এইভাবে প্রচুর ভুল কাজ হয়, ক্রাইম হয়। আমি চাইতাম না যে আমার বর কোনো ভুল কাজের মধ্যে ফেঁসে যাক আর তোমাকে কেউ সমস্যার মধ্যে ফেলুক। আমরা খুব সাধারণ মানুষ আর খুব সহজ সরলভাবেই জীবনযাপন করতে চাই। আর আমি এই ভেবেই তোমার অভ্যাস বদলানোর চেষ্টা করেছিলাম। তোমাদের গ্রামে হয়তো এরকম হয়, সবাই রাত করে বাড়ি ফেরে, কিন্তু আমাদের এখানে এমন হয় না। এখানে রাত হওয়ার পর কোনো বাচ্চা ঘরের বাইরে বেরোয় না। সেই জন্যই এখানকার লোকেরা সকালে তাড়াতাড়ি উঠে নিজের কাজে চলে যায় আর সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরে আসে আর নিজেদের পরিবারের সাথে সময় কাটায় আর খাবার খেয়ে শুয়ে পড়ে। আর রইল কথা তোমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, আমি একটা অন্য রকমের কোয়েল জ্বালাই, যেটা মশাও পালিয়ে যায় আর তার সুগন্ধে আমাদের দুজনের ঘুম চলে আসে। যদি তোমার মনে হয় যে তোমার ঘুমিয়ে পড়ার পর আমি অন্য কোথাও যাই বা কারোর সাথে দেখা করতে যাই বা কোনো কাজ করতে যাই, এমনটা মোটেই নয়। আমি তো রাতে তখনই ঘুমিয়ে পড়ি সেই কয়েলের গন্ধে। এই জন্যই তোমার ঘরে আসার সাথে সাথেই ঘুম আসে, আর এটাই হলো তার কারণ। আমি এই সব জেনে বুঝেই করেছি যাতে আমরা সাধারণভাবে জীবন কাটাতে পারি। আর ছোট ছোট কথা এইভাবে সন্দেহ করা বন্ধ করো। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করতে তবে আমি তোমাকে পরিষ্কার বলেই দিতাম, কিন্তু তুমি সবার প্রথমে এই কথা তোমার বন্ধুকে বললে, তারপর আমাকে জিজ্ঞাসা করলে। নিজের বউয়ের সব কথা শুনে আমি লজ্জিত হয়ে যাই। সত্যি, আমরা মাঝে মাঝে খুব ছোট ছোট বিষয়কে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি, যেটার কোনো প্রয়োজন থাকে না। আর সেই কথা ভাবতে ভাবতে সন্দেহ করে বসি, যা আমাদের সমস্ত খুশি ধীরে ধীরে নষ্ট করে দেয়। আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাইবো যে যদি তোমার কোনো মানুষের উপর কোনো বিষয় নিয়ে সন্দেহ হয়, তবে তুমি সরাসরি সেই মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। কখনো নিজের বউ বা বরের উপর সন্দেহ করবে না, তাহলে নিজের হাসি খুশি ভরা জীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই ছোট একটু সন্দেহের জন্য। সন্দেহ এমন একটা জিনিস যা শুধু সংসার নয়, মানুষের জীবন পর্যন্ত নষ্ট করে দেয়। ভগবানের অশেষ কৃপা যে আমার বউ বুদ্ধিমতী ছিল আর সে আমাকে বোঝানোর জন্য ভালো সিদ্ধান্ত নিয়েছিল। ধন্যবাদ বন্ধুরা।